সংবাদ দুপুরে সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা আসাদ কান্ধলভির অনুসারীদের ৩ দিনের বিশ্ব ইজতেমা। মোনাজাতে অংশ নিতে এরই মধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন কয়েক লাখ মুসল্লি। কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আসাদ কান্ধলভির ছেলে নিজামুদ্দিন মার্কাজের মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। এখানে একটাই উদ্দেশ্য আসি আমরা, সেটা হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দিন শিক্ষা করার জন্য এবং দিন প্রত্যেকটা মানুষ যেন দিনদার হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে, কিন্তু সে কলেমা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, দাওয়াত দিতে পারে না, মানুষের সাথে কিভাবে চলবো ভালোভাবে কথা বলতে পারে না। এই জন্য আমাকে এই বয়ান, যেই বয়ান দিতেছে মৌলানা সাদ সাহেবের ছেলে, সেই বয়ান আমরা শুনতেছি এবং খুবই ভালো লাগতেছে। প্রশাসনকে টিম হয়ে কাজ করতে হবে, একজনের ভুলে সরকার যেন সাফল্য বঞ্চিত না হন, এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকদের সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন সুযোগ সুবিধা শুধু কাগজে কলমে নয়, বাস্তবে তুলে ধরতে হবে। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমাদের করোনা, নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দল সহ সবাইকেই এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এই কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকে নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে।
এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে। সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, দলের এমন অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুততম সময়ে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে নির্বাচনের দিকে এগুবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপির। এদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আত্মঘাতী। দাবি তোলেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতের পরে যথাশীঘ্র নির্বাচন হবে এমন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দ্রুততম সময়ে সংস্কার বিষয়ে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন, আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আবারও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। আজকের আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে যা নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই সময় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান রিজভী। অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরবসন্তি এর মধ্যে থাকতে পারে।
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে 5 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গেল 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ABM ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা চেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখল সহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় পর্যন্ত 10টি মামলা হয়েছে। থ্রি হুইলার যানবাহন নিয়ে সম্প্রতি BRTA-এর জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। রোববার নির্দেশনাটি বাতিল করার কথা জানিয়ে থ্রি হুইলার চালকদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, 4-3 হুইলার যান সম্পর্কিত BRTA-এর ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধও জানিয়েছে ডিএমপি। গেল 10 ফেব্রুয়ারি BRTA-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা দেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা। এ কারণে তীব্র যানজটের সৃষ্টিও হয়। নো পার্কিংয়ের কোনো মামলা হবে না, ঢাকা শহর কোনো মিটার থাকবে না। দ্বিতীয়ত হলো 50,000 টাকা যে মিটারের জন্য মামলা, সেটা যাতে না করে। আমাদের দাবি যদি মেনে নিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে থেকে সবার রুটি রোজগারের বন্দোবস্তের গাড়ি নিয়ে চালবো। আপনারা সিএনজির গাড়িতে যত মিটার আছে আপনারা খুলে ফেলান, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা মেনে গেলাম। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার, নেতা পরিবর্তন হলেও তিস্তা পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙন, আবার খরায় পানি স্বল্পতায় চাষাবাদ ব্যাহত হচ্ছে তিস্তার লাখো কৃষকের। তিস্তা নদীর এই পরিস্থিতি উত্তরণের জন্য দীর্ঘদিন দাবি উপস্থাপিত হলেও নদী শাসন বা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। তবে তিস্তা নিয়ে আর কোনো রাজনীতি দেখতে চায় না দুতীরের মানুষ। বিভেদ ভুলে তিস্তা পাড়ের মানুষের ভাগ্যর উন্নয়নই দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। বিস্তারিত সহকর্মী জামাল বাদশার প্রতিবেদনে। তিস্তা নদী একসময় ছিল সমৃদ্ধ, তবে শুষ্কতা, রুক্ষতা এবং প্লাবনের কারণে তা এখন ভাঙ্গনের শিকার। একসময় এখানে পালতোলা নৌকা চলতো, মাঝিদের হাঁকডাক শোনা যেত, কিন্তু বর্তমানে খরায় নদী শুকিয়ে হাঁটু পানিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আর বর্ষায় নাব্যতা সংকটের কারণে নদীতে বন্যা ও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভারতীয় গজলডোবা ব্যারেজের ফলে তিস্তার পানি বাংলাদেশে পৌঁছায় কম, যার ফলে বাংলাদেশে নদীর নাব্য সংকট এবং বন্যা ভাঙ্গন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। এতে নদী তীরবর্তী 20 লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে সেচের মাধ্যমে চাষাবাদ করতে হচ্ছে। আমরা এই যে ফসল ফলাচ্ছি সেখানে পানি দিতে পারছি না, আমাদের সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছে। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে নদী খনন বা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি উঠেছে। তবে বিগত সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা যখন বন্যা এলাকা যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘর দর ব্যাগ তলে যায়। তিস্তা নদী শাসন জরুরি, নদীর উভয় তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ শীর্ষক একটি প্রকল্প এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিস্তা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রথম পর্যায়ে শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। তবে তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। মহাপরিকল্পনার যে বিষয়টি ধরেন এর আগেও যেটা ইয়ে হচ্ছে সেটা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে আছে। তিস্তার ডান ও বাম তীরের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। প্রতি বছর এটি বাস্তবায়নের আশ্বাস মিললেও দৃশ্যমান হয়নি কোনো কার্যক্রম। তবে আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে চায় না তিস্তার ডান ও বাম তীরের লাখো মানুষ। দ্রুতই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ দুপুর।
শুষ্ক মৌসুমে হঠাৎ করে উজানের ঢল নেমেছে তিস্তা নদীতে। এমন ঢলে চরের বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার দুপুরের পর পানি বাড়তে দেখে স্থানীয়রা। তারা জানান, সচরাচর এই সময় উজানের ঢল আসার কথা না থাকলেও হঠাৎ বিনা নোটিশে পানি ছেড়ে দিতে পারে ভারত। তাদের ধারণা, আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে এমনটা করতে পারে প্রতিবেশী দেশটি। তিস্তা নদীর ন্যায্য হিসার আদায়ের অধিকারে একটা আন্দোলন হওয়ার কথা 17-18 তারিখ চলতি মাসের। এখন এটা সম্ভবত ইন্ডিয়া চালাকি করিয়া এই পানিটা দিচ্ছে আর কি, যে যাতে তারা প্রোগ্রামে সাকসেস না হতে পারে। এটা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার মনে করেন যে চালাকি। এখন তিস্তা নদীর পানির যে অববাহিকা এটা পুরাটাই বালুচর ছিল, কিন্তু আজকে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা আমাদের এই আন্দোলনকে মানে থমকে দেওয়ার জন্য এরকম একটা পায়তারা করতেছে। পানিটা হুট করে চলে আসছে, পানির কোনো ইয়েই ছিল না, এর আগে পানি তো ছিল না। মানুষের ভাটি পাশে যে পেঁয়াজ রসুন গাছ এগুলো সব ভাসিয়ে যাইতেছে। ভারতের চক্রান্ত, প্রোগ্রাম দেখার পরে পানি ছাড়ছে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই, আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলোর ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করত, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জয়পুরহাট পৌরসভার ময়লার ভাগাড় যেন স্থানীয়দের দুর্ভোগ ও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ স্থানীয়রা। শুরুতে ভাগাড়টি স্যানিটারি ল্যান্ডফিল করা হলেও এখন অকেজ স্থাপনাগুলো। অভিযোগ উঠেছে তছরূপ হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। পৌর কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র থাকার কথা বললেও পরিবেশ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। জয়পুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে 1.5 যুগ আগে প্রায় 3 একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ল্যান্ডফিলটি আলোর মুক্ত দেখেইনি, উল্টো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, শুরুতে এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপন করা হলেও তছরূপ হয়েছে সেসব। অভিযোগ আছে দীর্ঘ সময় শহরের ময়লা বর্জ্য ফেলা হচ্ছে এই ভাগাড়ে। এতে দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ল্যান্ডফিলটি চালুর দাবি স্থানীয়দের। পড়ে আছে এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের যে এখানে যে ময়লা ফেলানো হচ্ছে, এই ময়লাটা কিন্তু আমাদের খুবই বাধাগ্রস্ত হচ্ছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে। এবং এখানে যে আপনার কুকুর, শিয়াল, কাক এইগুলা এখান থেকে নোংরাগুলা খাচ্ছে এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা আবার মানুষের সঙ্গে মিশতেছে এবং তারা মরে পড়ে থাকতেছে বিভিন্ন জায়গায়। সেই নোংরা পরিবেশ থেকে আমরা মুক্ত চাই। গন্ধ লাগে, ছেলে মেয়ে এই মুখে আসতে দেওয়া যায় না। পাথর ছিল, পাইপ ছিল, হ্যাঁ, সব এলা বেঁচে কেনে খাওয়া যাচ্ছে। আমরা তো এরাই চাই যে ময়লাটা এখানে সেরে যায়, এখানে ময়লা ফেলে দিলে আমাদের এই সমস্যা। এদিকে পরিবেশ ছাড়পত্র আছে জানিয়ে স্থানীয়দের সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ল্যান্ডফিলটা নির্মাণ করেছি, উভয় যে জায়গার জন্য আমাদের পরিবেশের ছাড়পত্র রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন ছাড়পত্র ছাড়াই এখানে বর্জ্য ফেলছে পৌরসভা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যেখানে ময়লা ফেলা হয় সেই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট থেকে কোনো প্রকার ছাড়পত্র প্রদান করা হয়নি। শহরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। একটা শহরের সুন্দর সুস্বাস্থ্য রক্ষা করতে গেলে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা উচিত বলে আমরা মনে করি। পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ কিংবা পরিবেশ বান্ধব করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজশাহীর তানোরে আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় খাস জমি দখলে নিতে বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নন। পুলিশ বলছে এ বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কাজী শাহেদের প্রতিবেদন। মা মেয়ের চোখে আতঙ্কের ছাপ। তাদের অভিযোগ, গত 2 ফেব্রুয়ারি বিকেলে বাড়িটি দখলে নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারীরা পালিয়ে গেলে পুরো বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব। এ সময় বাড়ির একপাশে আগুনও দেয়া হয়। আমার ঘরে নগদ 1 লক্ষ টাকা ছিল, আমি বাড়ি নির্মাণ করছিলাম, কাজ করছিলাম, সেই টাকা সে নিয়ে চলে গেছে আর আমাকে রাতে এসে আবার ধুমকি দিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, 15 বছর থেকে তানোরের আদিবাসী পল্লী হিসেবে পরিচিত ওই এলাকার খাস জমিতে বসবাস করছেন তারা। এখন হঠাৎ করেই জমিসহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন জহিরুদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী। ছাড়তে রাজি না হওয়াতেই তাদের ওপর এই হামলা। তাদের প্রত্যেকের কাছে অনেক ধারালো অস্ত্র ছিল। এমন তো অবস্থায় আম্মু তো বুঝতেই পারছে ঘটনা কি ঘটবে। আম্মু কোনো মতো ওখান থেকে পালিয়ে গেছে। আম্মুকে যখন পাইনি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিছে, বাসায় ঢুকছে, কাটাকাটি করছে, তালা ভাঙছে, ঘরের ভিতর ঢুকেছে। তানোর উপজেলার শিমুলপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ আছে। তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার। এখানে তো বহুত আগে থেকে হাগরা আছে। এই যে সামনে একটা রেকর্ডের কেন জোর জবর করে এই যেখানে সেখানে ভাঙ্গিয়া চুরে এভাবে করে দিয়েছে। কি বলে বিয়া করেছে তা বলতে না, বাড়িতে বলে থুবে না, করবে না, ভাঙচুর করছে। তবে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন জহিরুদ্দিন। বলেন, হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এখন তো বর্তমানে জোরপূর্বকভাবে আমার জায়গার উপর আছে এবং ওখানে যদি কোনো কিছু অঘটন ঘটে দায়ভার তো আমার ঘাড়ে পড়বে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র 100%। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থাও। একটি অভিযোগ আমরা পেয়েছি, ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলা রুজুর দিকে যাচ্ছি। পুলিশের আশ্বাসের পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন মা মেয়ে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত 2:30টার দিকে গলায় দড়ি দিয়ে কনস্টেবল অনুপম আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত 3টার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি আত্মহত্যার হিস্টোরি দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে ভর্তি করে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। আসার পরে আমরা রোগীটা এক্সামিন করলাম, যে প্রেশার পাইনি আমরা, প্রেশার, পালস, তারপরে পিউপিলটা ডাইলেট হয়ে গেছে, মৃত বলে মনে হলো। তারপরে আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা ইসিজি করালাম। ইসিজি করার পর রাত 3টার দিকে আমরা ওনাকে ডেট ঘোষণা করি।